কোহেরেন্সের বেসিক্সটা তো জানিস, সেটা হচ্ছে কোহেরেন্স মানে হচ্ছে এবিলিটি টু ইন্টারফেয়ার। দুটো সোর্স ইন্টারফেয়ার করবে কিংবা করবে না, সেটা যদি ইন্টারফেয়ার করে দুটো সোর্স তাহলে তারা কোহেরেন্ট সোর্স, আর যদি ইন্টারফেয়ারেন্স ফ্রিঞ্জ না পাওয়া যায় তাহলে তারা ইনকোহেরেন্ট সোর্স। তো দুটো সোর্স তখনই ইন্টারফেয়ার করবে, কেননা দুটো সোর্সের ইন্টারফেয়ার করার যে কন্ডিশন সেটা পুরোটাই ডিপেন্ড করে দুটো সোর্স থেকে একটা স্ক্রিনের উপর যে লাইট এসে পড়ছে এই ডিফারেন্ট পাথ, তাই তাদের মধ্যে একটা পাথ ডিফারেন্স থাকে। যেহেতু পাথ ডিফারেন্স থাকে তাই ওয়েভ মানে তো e⁻i⁵, একটা ফেজ থাকে, ফাই হচ্ছে ফেজ অফ দ্য ওয়েভ। তো এই ফেজটা তো নানান রকম হয়, kx - ω_t। তো এই এক্সের যদি পার্থক্য থেকে থাকে বা টাইম রিলেটেড কোনো ব্যাপার থেকে থাকে তাহলে একটা ফেজ ডিফারেন্স তৈরি হয়। তো এই পয়েন্টে যে লাইটটা এসে পৌঁছাচ্ছে তারা বিভিন্ন পাথ কাভার করছে, তাদের মধ্যে একটা পাথ ডিফারেন্স আছে, এই পাথ ডিফারেন্সের জন্য এই পয়েন্টে ওদের একটা ফেজ ডিফারেন্স হয়। তো মেন বক্তব্য হচ্ছে যে এই ফেজ ডিফারেন্সের জন্যই প্যাটার্নটা পাওয়া যায়, এই ফেজ ডিফারেন্সের জন্যই কোথাও ম্যাক্সিমা পাওয়া যাবে, কোথাও মিনিমা পাওয়া যাবে, ম্যাক্সিমার হাইটেরও ডিফারেন্স হতে পারে। তো এইসব হচ্ছে, এটাই হচ্ছে ফ্রিঞ্জ প্যাটার্ন তৈরি হওয়ার কারণ। তা দুটো এবার তাহলে ফেজ ডিফারেন্সটা হচ্ছে মেন ফ্যাক্ট, ডেল্টা ফাই। তো এখন বক্তব্য হচ্ছে ফেজ ডিফারেন্সটা যেন টাইমের সাথে সাথে চেঞ্জ না হয়ে যায়, কারণ ফেজ ডিফারেন্সটাই যদি টাইম ডিপেন্ডেন্ট হয় তাহলে কি হবে, এই পয়েন্টে একবার ফেজ ডিফারেন্স এমন ছিল যেন ম্যাক্সিমা হবে, তারপর এই পয়েন্টেই পর মুহূর্তেই ফেজ ডিফারেন্সটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এই পয়েন্টে ফেজ ডিফারেন্স হয়তো এমন হলো যাতে এখানে মিনিমা হওয়ার কথা। তা এরকম হলে তো প্যাটার্নটা তো স্টেডি হবে না, একই পয়েন্টে একবার ম্যাক্সিমা হচ্ছে পর মুহূর্তে মিনিমা হচ্ছে, তাহলে কোনো স্টেডি প্যাটার্ন আমরা পাবো না। তাহলে দুটো সোর্স তাদেরকে তখনই কোহেরেন্ট বলা হবে বা তাদের জন্য তখনই ইন্টারফিয়ারেন্স দেখতে পাওয়া যাবে যদি ইফ দে হ্যাভ এই দুটো সোর্সের মধ্যেকার যে ফেজ ডিফারেন্স অর্থাৎ ফেজ রিলেশনশিপ বিটুইন টু সোর্স, এই ব্যাপারটা ডেফিনিট হতে হবে, এটা যেন সবসময় ফিক্সড থাকে। এইটা হচ্ছে বক্তব্য। এবার এটা ফিক্সড যাতে থাকে তা এটা দুভাবে, এই ফেজ রিলেশনশিপ বিটুইন টু সোর্স, এটা যদি ইফ ইট ইজ নট ফিক্সড বা টাইমের সঙ্গে চেঞ্জ হচ্ছে, আচ্ছা চেঞ্জটা একটু পরেই বলছি, ইফ ইট ইজ নট ফিক্সড তাহলে দুভাবে, মানে এটার জন্য দুটো জিনিস রেসপন্সিবল হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে যদি ওয়েভ ট্রেনটা ফাইনাইট হয়, এই যে ওয়েভ সেটা মনে কর কিছু একটা এ সাইন ω_t প্লাস ফাই, এই যে ওয়েভের যে ফর্মটা, এই ফর্মটা যদি সমস্ত টাইমের জন্য -ইনফিনিটি টু +ইনফিনিটি সমস্ত টাইমের জন্য যদি এই ওয়েভ ফর্মটাই ভ্যালিড থাকে, অর্থাৎ ইনফাইনাইট টাইম ধরে এটা চলছে, যদি সেটা হয় তাহলে ফেজ রিলেশনশিপ নিয়ে কোনো সমস্যা নেই। যদি সেটা না হয়, অর্থাৎ ওয়েভ ট্রেনটা যদি ফাইনাইট হয়, তার মানে কি অনন্তকাল ধরে এই সাইন ω_tটা ভ্যালিড নয়, একটা নির্দিষ্ট টাইম, মনে কর 10⁻⁻৯ সেকেন্ড, এইটুকু সময়ের জন্য হয়তো একটা ওয়েভ বেরোলো, দ্যাট মিনস দ্য ওয়েভ ট্রেন ইজ ফাইনাইট, এটা একটা হতে পারে। আর একটা সমস্যা হতে পারে যে যদি সোর্সটা এক্সটেন্ডেড হয়,
তো ফাইনাইট ওয়েভ ট্রেন, এখানে বক্তব্যটা এই যে আমরা কোনো একটা সোর্স থেকে লাইট পাচ্ছি। কেন পাচ্ছি? বিকজ অফ রেডিয়েটিং অ্যাটম। একটা অ্যাটম তার ডিফারেন্ট এনার্জি লেভেলস উপর, সরি আজে বাজে ছবি, হ্যাঁ, তো এখান থেকে ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করলো, তার ফলে ওয়েভ মানে লাইট বেরোলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো সেটাই হচ্ছে আমরা রেডিয়েশন হিসেবে পাচ্ছি। তো এখানে অনেকগুলো ব্যাপার আছে। প্রথমত এই যে এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেলের লাইফ টাইমটা ফাইনাইট। ফাইনাইট লাইফ টাইম ওই অফ দি অর্ডার অফ 10⁻⁹ সেকেন্ড। মানে ওই সময় অবধি এক্সাইটেড স্টেটটা মানে মানে অ্যাটমটা এক্সাইটেড স্টেটে থাকে, তারপর ওর যদি নিচে আসার জায়গা থাকে তাহলে ও গ্রাউন্ড স্টেটে চলে আসে। আচ্ছা, আরেকটা কি হতে পারে? অ্যাটমিক কলিশন হতে পারে, যে অ্যাটমটা ধীরে সুস্থে রেডিয়েট করছিল, হঠাৎ করে ও একটা অন্য অ্যাটমের সঙ্গে ধাক্কা খেলো, তাহলেও এই যে ওয়েভটা সুন্দরভাবে বেরোচ্ছিল সেটা ডিস্টার্বড হতে পারে। এছাড়া অ্যাটমগুলোর নিজেদের র্যান্ডম মোশন হতে পারে, থার্মাল মোশন আর কি, এদিক ওদিক যেতে পারে অ্যাটমটা, তার জন্য ওই ওয়েভ ট্রেনটা ডিস্টার্বড হতে পারে। তো এই সমস্ত কারণের জন্য কি হবে, ইনফাইনাইট এরকম এত সুন্দর একটা সাইন ওয়েভ পাওয়ার বদলে আমরা হয়তো পাবো এই ফাইনাইট ওয়েভ ট্রেন, তারপর হয়তো একটু গন্ডগোল, তারপরে আবার হয়তো একটা এরকম। তো দিস ইজ কল্ড ফাইনাইট ওয়েভ ট্রেন, ঠিক আছে? হয়তো এই এই পয়েন্টটা হয়তো একটা কলিশন হয়েছিল, তার ফলে ডিস্টার্ব হয়ে গেল ব্যাপারটা, ইনফাইনাইট টাইম ধরে সাইন ওমেগা টিটা আর থাকলো না। তা এই টাইমটাকে বলে, যতটা টাইমের জন্য আর কি এই এটা মেনটেন হয়েছিল, মানে এই ওয়েভ ট্রেনের যে টাইম লেংথ, সেটাকে বলে কোহেরেন্স টাইম। এবং ওই লেংথটা, এটা তো টাইমটা বললাম এত সময় ধরে, এবার এই যে লেংথটা মিনস হচ্ছে মানে কতটা যাচ্ছে আর কি, কতটা ডিস্টেন্স যাচ্ছে, অর্থাৎ সি টাউ সি, এটাকে বলা হয় কোহেরেন্স লেংথ। আর এই ঘটনাটাকে, অর্থাৎ ইনফাইনাইট ওয়েভ ট্রেন থাকলে, আচ্ছা এখানে লিখছি না, তা বক্তব্য হচ্ছে যে এই টাউ সি যেটা কোহেরেন্স টাইম বলছি, এটা যদি ইনফাইনাইট হতো, অর্থাৎ ইনফাইনাইট ওয়েভ ট্রেন যদি থাকতো, মানে একটা আইডিয়াল কেস বলছি, এটা বাস্তবে এরকম হয় না, বাস্তবে অ্যাটমগুলো ওরকমই হয়, এদিক ওদিক যায়, ওয়েভ ট্রেনটাও মাঝখানে ডিস্টার্ব হয়। যদি ইনফাইনাইট ওয়েভ ট্রেন আমার থাকতো, তাহলে যেটা হতো সেটা হচ্ছে অ্যালং দ্য ডিরেকশন অফ propagation of a wave, একটা ওয়েভ যাচ্ছে, ওয়েভের প্রোপাগেশন ডিরেকশন, রাইট, অ্যালং দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ, ফেজ রিলেশনশিপ বিটুইন any two fixed points is independent of time.
এনি টু ফিক্সড পয়েন্ট, যেমন এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট এ বি, তাহলে এই পয়েন্টে একটা ফেজ আছে, এই পয়েন্টে আরেকটা ফেজ আছে, তা এই দুটো পয়েন্টের মধ্যে ফেজ ডিফারেন্স ফাই এ মাইনাস ফাই বি। কেমন? এবার ওয়েভটা নিজের মতো যাচ্ছে। যদি এটা ইনফাইনাইট ওয়েভ ট্রেন হয় তাহলে যখনই আমি মাপি না কেন, মানে এটা তো ইনফাইনাইট সময় ধরে যাচ্ছে, তাহলে আমি এখন মাপি, 2 ঘন্টা পরে মাপি, 5 ঘন্টা পরে মাপি, যখনই মাপি না কেন ফাই এ মাইনাস ফাই বি নিশ্চয়ই একই থাকবে। ইট উইল নট চেঞ্জ উইথ টাইম। সময়ের সাথে সাথে চেঞ্জ হবে না। ওয়েভ ফ্রন্টের ভাষায় যদি বলতে চাই, এটা মনে করো একটা ওয়েভ ফ্রন্ট, ঠিক ইকুয়াল টাইম পরে এটা হচ্ছে নেক্সট ওয়েভ ফ্রন্ট, ইকুয়াল টাইম পরে এটা হচ্ছে তার পরবর্তী ওয়েভ ফ্রন্ট। দেখতেই পাচ্ছিস যে এই দুটো ফিক্সড পয়েন্ট, তো তাদের মধ্যে এবার এভাবেই যেহেতু একই জিনিস পরপর পরপর বহে মানে প্রবাহিত হইয়া চলিয়াছে, বইয়ের ভাষায় একই জিনিস যেহেতু ফ্লো করছে, তাহলে এই দুটো পয়েন্ট যদি ফিক্স থাকে, এদের মধ্যে যদি আমি ফেজ ডিফারেন্স মাপি সবসময় এক পাবো, অলওয়েজ। আর যদি ব্যাপারটা এরকম হতো তার বদলে এরকম, তারপরেটা হয়তো এটার ঘাড়ের উপর, তারপরটা হয়তো এটার থেকে অনেক দূরে, তারপরে তো এরকম। ঠিক আছে, টাইমের সাথে সাথে বলছি এটা। তার মানে কি এদের মধ্যে কোনো প্রেডিক্টেবিলিটি নেই। তাহলে আমি যদি দুটো পয়েন্ট ফিক্স করি, এখানে মনে করো এই দুটো পয়েন্ট ফিক্স করলাম, তাহলে তো এটার তো মানে কোনো গ্যারান্টি নেই, কারণ মানে এই দুটো পয়েন্টের মধ্যে ফেজ ডিফারেন্স এখন একটা কিছু পাবো, কিন্তু এরপর তো একই টাইম গ্যাপে তো জিনিসগুলো আসছে না, বিভিন্ন টাইম গ্যাপে আসছে, তাহলে পর মুহূর্তেই এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা চেঞ্জ হয়ে যাবে। ইনফাইনাইট ওয়েভ ট্রেন যদি হয় তাহলে তুই এই রকম ওয়েভ ফ্রন্ট পাবি, আর ফাইনাইট ওয়েভ ট্রেন যদি হয় তাহলে তুই এই রকম ওয়েভ ফ্রন্ট পাবি। তো দিস টাইপ অফ কোহেরেন্স ইজ কল্ড টেম্পোরাল কোহেরেন্স। তাহলে এখানে টেম্পোরাল ইনকোহেরেন্স। মেনলি কোহেরেন্স বলতে লোকে মানে প্রাইমারিলি টেম্পোরাল কোহেরেন্সটাই বোঝায়, কিন্তু আরও একটা সমস্যাও হতে পারে, এটা তো বললাম ফাইনাইট আর ইনফাইনাইট ওয়েভ ট্রেনের ক্ষেত্রে। এবার আরেকটা কি সমস্যা, এক্সটেন্ডেড সোর্স। পয়েন্ট সোর্সের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা অ্যারাইজ করে না। এক্সটেন্ডেড সোর্স, যেমন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটাই আমি যদি বলি, এটা খুব মানে কনসেপ্টটা ভেরি ইজি। এই আর এখানে হচ্ছে আমাদের স্ক্রিন। আচ্ছা, তো এটা তো S1 আর S2 এই স্লিটগুলো যারা প্র্যাকটিক্যালি সোর্স হিসাবে কাজ করছে, তা মনে কর যে আমি এখানে একটা সোর্স পয়েন্ট সোর্স নিয়েছি এস। হ্যাঁ, তো তখন যেটা হবে সেটা হচ্ছে যে পয়েন্ট সোর্সকে নিয়ে আমার মাথা ঘামানোর কিছু নেই, তাই তো। পয়েন্ট সোর্স থেকে এখানে এলো এবং এখানেও এলো, যেহেতু এদের ডিস্টেন্সটা সেম, তাই এখানেও যা ফেজ হবে এখানেও তাই ফেজ হবে। তারপর এখান থেকে আবার এখানে আসবে করে ইয়াংস ডাবল স্লিটে যেমন যা হয় সেটা হবে। সমস্যা হলো যদি এটা এক্সটেন্ডেড সোর্স হয়ে যায়, S1 ড্যাশ আর S2 ড্যাশ, তখন কিন্তু একটু প্রবলেম। কেন প্রবলেম? S1 ড্যাশ থেকে লাইট S1 ড্যাশ থেকে লাইট এখানে এসে পৌঁছাচ্ছে, S1 ড্যাশ থেকে লাইট S2 তে এসে পৌঁছাচ্ছে।
আবার S2' থেকে লাইট S1' পৌঁছাচ্ছে, S2' থেকে লাইট S2তেও পৌঁছাচ্ছে। সুতরাং এই যে S1' আর S2', এদের মধ্যে এই দুটো পয়েন্টে যে অ্যাটমগুলো আছে তাদের মধ্যে যদি ফেজ রিলেশনশিপ ঠিকঠাক না থাকে, ইফ দেয়ার ইজ নো ডেফিনিট ফেজ রিলেশনশিপ, তাহলে বুঝতেই পারছিস যে এই একটা স্লিট S1, ও S1' থেকেও লাইট পাচ্ছে, S2' থেকেও লাইট পাচ্ছে। S1' আর S2' মধ্যে যদি নিজেদের মধ্যে ফেজ রিলেশনশিপটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে তো S1 এর কোনো ফিক্সড ফেজই থাকবে না। S1 এর ফেজটা তো এমনিতেই টাইম ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এক্সটেন্ডেড সোর্সের ক্ষেত্রে এটা একটা সমস্যা যে ওদের যে রেডিয়েটিং অ্যাটম from different parts, তাদের নিজেদের মধ্যে কোনো ডেফিনিট ফেজ রিলেশনশিপ না থাকতে পারে। নো ডেফিনিট ফেজ রিলেশনশিপ যদি না থাকে তাহলে ইন্টারফারেন্স প্যাটার্ন পাওয়া যাবে না। এবার কথা হলো যদি থাকে, ইফ দেয়ার ইজ আ ডেফিনিট ফেজ রিলেশনশিপ, যদি থাকে তাহলে এই সোর্সটাকে বলা হয় স্পেশিয়াল কোহেরেন্স। সুতরাং স্পেশিয়াল কোহেরেন্স বলতে বোঝায় ইন আ প্লেন পারপেন্ডিকুলার to the direction of wave propagation. ওয়েভটা যেদিকে যাচ্ছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা প্লেন, সেই প্লেনের উপর এনি টু ফিক্সড পয়েন্টস, ধর এটা এবং এটা, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, বোঝা গেল? একটা হচ্ছে কি, ওয়েভ প্রপাগেশনের ডিরেকশনে দুটো ফিক্সড পয়েন্ট, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে টেম্পোরাল কোহেরেন্স। আর ওয়েভ প্রপাগেশন ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনের এনি টু ফিক্সড পয়েন্টস, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স যদি টাইমের সাথে সাথে চেঞ্জ না হয়, দেন ইট ইজ কল্ড স্পেশিয়াল কোহেরেন্স। স্পেশিয়ালি কোহেরেন্ট ওয়েভফ্রন্টগুলোর শেপটা খুব ইউনিফর্ম টাইপের হয়, যেমন স্ফেরিক্যাল ওয়েভফ্রন্ট, যেমন প্লেন ওয়েভফ্রন্ট। ঠিক আছে,
এই স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট তুই যদি এখন একটা এরম প্লেন নিস, হ্যাঁ, এবার তুই দুটো পার্টিকুলার পয়েন্ট ফিক্স করলি, মনে কর এইটা আর এইটা। তো এই এই ইউনিফর্ম জিওমেট্রিক্যাল শেপের জন্য বুঝতেই পারছিস, ইউনিফর্ম জিওমেট্রিক্যাল শেপের জন্য এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা, ওয়েভ ফ্রন্ট যদি ফ্লো করতে থাকে সবসময় এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা ফিক্সডই থাকবে, ওটা চেঞ্জ হবে না। আর শেপটা যদি নন ইউনিফর্ম হয়ে যেত, আমাদের আগের পেজেই আছে ইনফ্যাক্ট, এই শেপটা যদি নন ইউনিফর্ম হয়ে যেত, এটাই যেমন টেম্পোরালি কোহেরেন্ট, কিন্তু শেপটা যেহেতু নন ইউনিফর্ম, তাই আমি যদি দুটো ফিক্সড পয়েন্ট নিইও, এটা আর এটা, তাহলেও কিন্তু এটা টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। কেননা একটু ইমাজিন করতে হবে তোদের এক্ষেত্রে, যে কিছুক্ষণ পরে এই এই ওয়েভটার এই পয়েন্টটা হয়তো এখানে পৌঁছাবে, তখন এই পয়েন্টটা আবার একটা অন্য কোথাও থাকবে। তো যেহেতু শেপটা জিওমেট্রিক্যাল কোনো ইউনিফর্মিটি বা সুষম শেপ যাকে বলে, মানে কনসিস্টেন্ট শেপ কিছু নেই বা ইউনিফর্ম শেপ নেই, তার ফলে এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। ঠিক আছে, কনসেপ্টটা বোঝা গেল? সেই জন্যই যদি আমি লেজার বিম ইউজ করি, লেজার বিমের ক্ষেত্রে টেম্পোরাল কোহেরেন্স, স্পেশিয়াল কোহেরেন্স দুটোই খুব বেশি হয়। আর যদি আমি লেজার বিম ইউজ না করি, তাহলে এখানে একটা লিমিট আছে আর কি, মানে এক্সটেন্ডেড সোর্স হলেও তার একটা আপার লিমিট আছে। খুব বেশি এক্সটেন্ডেড সোর্স ইউজ করলে তুই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা করতে পারবি না। সেই জন্যই যদি প্র্যাকটিক্যালটা করাতে পারতাম, তাহলে দেখাতাম যে স্লিট উইথটাকে সবসময় ন্যারো রাখা হয়। মানে ন্যারো রাখার অনেক রকম কারণ আছে, তার মধ্যে এটা একটা কারণ, যে এই যে সোর্সটা, এটাকে খুব বেশি চওড়া করা যাবে না, যাতে স্পেশিয়াল কোহেরেন্সটা লস্ট না হয়, মানে খুব বেশি এক্সটেন্ডেড করা যাবে না। বুঝেছিস? ক্লিয়ার? তাহলে স্পেশিয়াল কোহেরেন্স হচ্ছে, এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্সও আছে, কিন্তু ম্যাথমেটিক্স পড়ার দরকার নেই এখন পরীক্ষার আগে। কনসেপ্টটা বুঝলেই হবে যে একটা হচ্ছে এক্সটেন্ডেড সোর্স প্রবলেম আর একটা হচ্ছে ফাইনাইট ওয়েভ ট্রেন প্রবলেম। এক্সটেন্ডেড সোর্স প্রবলেমের জন্য স্পেশিয়াল ইনকোহেরেন্স আসতে পারে, আর ফাইনাইট ওয়েভ ট্রেনের জন্য টেম্পোরাল ইনকোহেরেন্স আসতে পারে। এই হচ্ছে কোহেরেন্স আর ইনকোহেরেন্সের গল্প। এটা ঘটকের ল্যাঙ্গুয়েজটা বেশ ইজি আছে, ঘটক থেকে পড়তে পারিস।